নমস্কার, ঠিক রাত ৮টা। আপনি রেডি তো ঠোঁট কাটার কাটা কাটা প্রশ্নের জন্য? আমি পিউ হাজির হয়ে গেছি আবার। আজ না চতুর্দিকে কেমন ম করছে, গন্ধ পাচ্ছেন না? রাজনীতির গন্ধ। বাংলা থেকে দিল্লি পর্যন্ত একই গন্ধ। দিল্লিতে আমাদের মুখ্যমন্ত্রী গিয়েছেন নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে, কিন্তু সে তো রবিবার। এত আগে গেলেন কেন? কাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, বিরোধী দলগুলোর সঙ্গে মিটিং শনিবার। কিন্তু সবার নজর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিকে। কাল বিকেল 4:30 মিটিং, আর মমতা বিরোধীরা মিটিংয়ের সঙ্গে মিলিয়ে জোর দিচ্ছেন সেটিং শব্দে। 23 জুলাই গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, আর বিজেপি এই পোস্টার হাতে তুলল 4 অগস্ট। অস্বস্তি ঢাকতে? কিসের অস্বস্তি? নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠক। নীতি আয়োগের বৈঠকের সঙ্গে আমার কি সম্পর্ক? উনি আগে কোনোদিন নীতি আয়োগের বৈঠকে গেছেন? জাননি। উনি নীতি আয়োগ মানেন না। তাহলে আগে কোনোদিন জাননি, হঠাৎ এখন যাচ্ছেন কেন? এইরকম সময়তে গোপন সলা পরামর্শের সুযোগ, এটা সবাই বুঝতে পারছে। তৃণমূল ধরা পড়ে গেছে। এর মধ্যেই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের সঙ্গে মিটিং করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনারেবল হোম মিনিস্টারকে 100 জন টিএমসি লিডারের নাম দিয়েছি, যার মধ্যে এমএলএ আছে, মন্ত্রী আছে, এবং ডকুমেন্টও দিয়েছি। 4 জন এমএলএ লেটার হেড প্যাডও দিয়েছি। আমরা পার্টির থ্রুতে অনেক বার্তা পৌঁছেছি, সেই বার্তাগুলো আপনাদের সামনে বলা সম্ভব না। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠক তাঁদের অস্বস্তিতে ফেলছে, সে কথা কি আর বাইরে বলা যায়? ইডি সিবিআই রাজনৈতিক প্রভাবে চলছে। নীতি আয়োগের নাম করে দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য দিল্লি যাচ্ছিলেন। 13 জুলাই দার্জিলিংয়ে আচমকা তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় আর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে চা চক্রে মমতা বন্দ্যোপাধ্যায়। একটু চা খেলাম আর একটা বিস্কুট খেলাম। 1 কাপ চা আর একটা বিস্কুট খেতে 2.5 ঘন্টা যে লাগে না, সেটা সবাই বোঝে। কি আশ্চর্য! তারপরে উপরাষ্ট্রপতি হিসাবে জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করে বিজেপি। উপরাষ্ট্রপতি ভোটে অংশ নেবে না জানায় তৃণমূল। বিরোধী প্রার্থী মার্গারেট আলভার অনুরোধেও বলেননি মমতা। তারপর পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার, নগদ 50 কোটি টাকা উদ্ধার পার্থর বান্ধবী অর্পিতার বাড়ি থেকে, আর তা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। ঠিক তখনই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠক। বামেরা তুলছে সেই সেটিংয়ের অভিযোগ। যা রাজীব কুমারের সময় দেখেছিলাম, অন্য সময় দেখেছি, চিটফান্ড কেলেঙ্কারিতে দেখেছি। সুযোগ খুঁজছেন কি করে ভাইপোকে বাঁচানো যায়। বাঁচানো যাবে না, একদম যুব শক্তি আছে, বাঁচানো যাবে না। বিরোধীরা কি বলছে, উই শুড নট, সে গভর্নমেন্ট হোক আর পার্টি হোক, শুড নট গো বাই দ্যাট। কি হবে বৈঠকে সময় বলবে, যে কথাটা বারবারই বলে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। মমতা তো শুধু মোদির সঙ্গে নয়, দেখা করতে পারেন সোনিয়া গান্ধীর সঙ্গেও, তেমনই সূত্রের খবর। আবার বিরোধী বৈঠকও আছে বলে শোনা যাচ্ছে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রার্থী নিয়ে বাড়িয়ে ফেলা দূরত্ব মুছতে চাইছেন। আবার 11 অগস্ট উপরাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যেতে পারেন শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রের খবর, তখন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখাও করতে পারেন। রাজ্য বিজেপি নেতারা বুঝতে চাইছেন এজেন্সি অপারেশন কতদূর চালাতে চাইছে দিল্লি। দিদি মোদি সেটিং এর কথা তো কার্যত মেনেই নিয়েছেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে রক্তচাপ বেড়েছে রাজ্যের বিজেপি নেতাদের। স্পষ্ট দিলীপ ঘোষের কথায়। না, আমরা এটাও সাবধান করতে চাই যে মমতা ব্যানার্জি প্রত্যেকবার এই সুযোগটা নেন, এখানে সে সেটিং করার একটা রাস্তা দেখান যে আমি ঠিক করে নিয়েছি, আর ওখানে আমাদের উপর আক্রমণ অত্যাচার করা হয়। কেন্দ্র সরকার এটা বোঝা উচিত। মমতা কি সব নৌকাই তৈরি করে রাখতে চাইছেন? ন্যাশনাল হেরাল্ড ইস্যুতে এনসিপি, ডিএমকে, সিপিএম, কংগ্রেসের পাশে দাঁড়ালেও দূরেই থেকেছে তৃণমূল, কিন্তু তাঁদের পাশে থাকার অনুরোধ করেছে কংগ্রেসকে। আমি সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলি, সেখানে অধীর চৌধুরীও ছিলেন। আমি তাদেরকে বলি যে আমাদের রাজ্যের সিআইডিকে এইভাবে বাধা দেওয়া হয়েছে, তার জন্য আমরা প্রতিবাদ করছি। তখন সোনিয়া গান্ধী আমাকে বলেন যে আমরা ন্যাশনাল হেরাল্ড ইস্যু নিয়ে প্রতিবাদ করছি। আপনারা আপনাদের মতো করুন, আমরা আমাদের মতো করি, কিন্তু দুটো বিষয়ই সমানভাবেই নিন্দনীয়। ইঙ্গিত না বার্তা? রাষ্ট্রপতি ভোটে বিরোধী প্রার্থী ঠিক করতে নেতৃত্ব দেন মমতা। কথা নেই, বার্তা নেই, সেই মমতার মুখেই অন্য কথা। আগে থেকে যদি বিজেপিরা জানাতো যে একজন ট্রাইবাল আদিবাসী মহিলাকে তারা প্রার্থী করছেন,
তাহলে আমরাও চেষ্টা করতাম যে একটা কনসেনসাস ক্যান্ডিডেট হলে বেশি খুব ভালো হতো। 21শে জুলাই তৃণমূল জানায় উপরাষ্ট্রপতি পদে অংশ নেবে না তৃণমূল। যেভাবে অপোজিশন ক্যান্ডিডেট ঠিক করা হয়েছে কোনো আলোচনা না করে। কংগ্রেসের সূত্রে যদিও দাবি 16ই জুলাই মেসেজ করেছিলেন সোনিয়া, উত্তর দেননি মমতা। 18ই জুলাই প্রার্থী ঠিক করার আগে ফোন করেছিলেন শরদ পাওয়ার, কিন্তু বলা হয় মমতা মিটিংয়ে ব্যস্ত। উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন জানিয়েছে জেএমএম আপো। প্রশ্ন উঠছে, জাতীয় রাজনীতিতে কি ক্রমেই একঘরে হচ্ছেন মমতা? তাই কি সোনিয়ার সঙ্গে দেখা করতে চাইছেন মমতা? অনেকে আবার মনে করাচ্ছেন 2021-এর সেই কথা। कि हर टाइम मुलाकात होने का कोई बात है क्या? ये कोई मैंडेटरी है? তাঁরা বোঝাতে চাইছেন কংগ্রেসকে পাশে পেতে তেমন ব্যাকুল নাও হতে পারেন মমতা, বরং শনিবার তিনি বৈঠক করবেন অকংগ্রেসি মুখ্যমন্ত্রীদের সঙ্গে। সব রাস্তা খোলা রেখেই এগোতে চাইছেন মমতা। তাতে ভরাডুবি হবে না তো? এবার আসি ওদের কথায়। মুখোমুখি দুজনে, একে অন্যের দিকে তাকিয়ে স্মৃতি রোমন্থন দুজনের। রোমান্টিক স্মৃতি নয়, গুপ্তধনের স্মৃতি, দুর্নীতির গন্ধমাখা কোটি কোটি টাকার স্মৃতি। সত্যি কি স্মৃতি মেদুর হয়ে পড়লেন আজ দুজন? বেরিয়ে এলো সত্যিটা। আজ মুখোমুখি অপা, পার্থ এবং অর্পিতা একে অন্যের চোখে চোখ রেখে চোয়াল শক্ত করে আড়াল করতে পারলেন বয়ানে অসঙ্গতি। সূত্রের খবর পারেননি। ইডির সামনে বসে রীতিমতো তর্কাতর্কি করেছেন দুজনে। টাকার উৎস নিয়ে দোষারোপ করেছেন একে অন্যকে। টাকা কার? পার্থ বলেছেন জানি না, আর অর্পিতার উত্তর, টাকায় আমার কোনো অধিকারই ছিল না। দুজনেই আঙুল তুলেছেন একে অন্যের দিকে। একাধিক কোম্পানি নিয়ে প্রশ্নের সদুত্তর কেউ দিতে পারেননি। বুঝলেন তো, বাইরে অপার বক্তব্যে তালমিল থাকলেও ভিতরে নিজেরাই লড়াই করছেন। বয়ানে অসঙ্গতির বিস্তর অভাব। আগামীকাল আদালতে সেটাই বলতে চলেছে ইডি। এ তো গেল আজকের জেরার আপডেট। আপনি কখনো শুনেছেন 30 বছর বয়সী কারোর নমিনি 70 কেউ হতে পারে? আপনি করতেন? উল্টোটাই তো হয়, সেটাই তো আমরা করি, আর সেটাই তো হওয়া স্বাভাবিক। একা অর্পিতারই 31 জীবন বীমা। একাধটা নয়, ঠিক শুনছেন, 31টা। আর সব কটায় নমিনি কে জানেন? ওয়ান অ্যান্ড অনলি পার্থ। ভাবা যায়? আচ্ছা, নমিনি করার সময় রিলেশন কি লিখলেন? না না, আমি জানতে চাই না। ওদের মধ্যে কি সম্পর্ক তাতে আমার কি? জানতে চায় ইডি। কয়েকদিন আগেও তার নামটি জানতো না তেমন কেউ। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তো নই, কিন্তু অর্পিতা এখন ঘরে ঘরে, পাড়ার রকে চায়ের থেকে আড্ডার হট টপিক। তারই একটার পর একটা ফ্ল্যাট থেকে মিলেছে কুবেরের খাজানা। এত কোটি টাকা ক্যাশ কেউ কখনো দেখেছে? গয়না, সোনা, হিরে, 500 গ্রামের এক একটা সোনার বালা, এ তো ভিড়মি খেয়ে যাবার অবস্থা। দুজনের কেমিস্ট্রির হিস্ট্রি জানতে এখন উঠে পড়ে লেগেছেন গোয়েন্দারা। হাতিয়ার উদ্ধার হওয়া অর্পিতার 31খানা জীবন বীমা। ইডি এই সংখ্যাটাই জানিয়েছে আদালতে। শুনানি পর্বে ইডির দাবি, অর্পিতার 31টি জীবন বীমায় নমিনি হিসাবে পার্থর নাম রয়েছে। দুজনের মধ্যে কি সম্পর্ক তা বোঝাতেই এই তথ্য তুলে ধরা হয়। সত্যিই তো, যে কাউকে কি মানুষ জীবন বীমায় নমিনি করে দেয়? কই, অর্পিতা তো তার মাকে নমিনি করেননি। অথচ গ্রেফতার হওয়ার পরে মায়ের কথা শোনা গিয়েছিল তার মুখে। চিন্তায় ভেঙে পড়েছিলেন। প্রশাসনকে বলবো আমার মায়ের খেয়াল রাখতে। অথচ নমিনিতে মা কোথাও নেই। তিনি তো খেয়াল রাখলেন না। এত এত জীবন বীমা করালেন মোটা মোটা অঙ্কের, মাকে বাদ দিয়ে। বলছে পাবলিক। বিজেপির খোঁচা, এই ইন্স্যুরেন্সটাও আসলে পার্থ অর্পিতার একার ব্যাপার নয়, সবই নাকি দলের মহিমা। পার্থ চট্টোপাধ্যায়ের জীবন যে তৃণমূল কংগ্রেসের কাছে অতি মূল্যবান, সেখানে এই ইন্স্যুরেন্সের নমিনি হওয়াতেও সেটা প্রমাণিত হচ্ছে। কারণ ওই পুরো সম্পদ পার্থ চট্টোপাধ্যায়ের একার নয়, এটা তৃণমূলী সম্পদ। পার্থর নিজের দলও তো এখন হাত ধুয়ে ফেলতে পারলেই বাঁচে। তথ্য প্রমাণ উপরে যে কোনো জিনিস এস্টাবলিশড হয়, যে কোনো অপরাধ প্রমাণিত হয়, তো ফলে তথ্য প্রমাণ যদি সঠিক থাকে তাহলে ভবিষ্যৎ বলবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। টাকা তাদের নয়, অপা বলছে বারবার। দুজনেই ব্যতিব্যস্ত এটা বোঝাতে যা হচ্ছে বিন্দু বিসর্গ জানা নেই, আকাশ থেকে পড়ছেন। এবার কি তাহলে বলবেন পলিসিগুলো ভুয়ো, ষড়যন্ত্র? একটি মানুষ 31খানা জীবন বীমা, সবকটার এক নমিনি? হাইলি সাসপিশিয়াস, তাই না?
ঠোঁট কাটা হয়ে প্রশ্ন তো তুলবই। অয়ে অপা মানে অর্পিতা আর পয় পার্থ, জুটিতে অপা। ফ্ল্যাটে ফ্ল্যাটে ঠাসা কোটি কোটি টাকা, আর নামে বেনামে কত যে ফ্ল্যাট, সে হিসেব তো এখন ঘেটে ঘ। দুর্নীতির গোলক ধাঁধায় চষে বেড়াচ্ছে ইডি গুপ্তধনের খোঁজে। অর্পিতাও বলছেন ষড়যন্ত্র, পার্থর মুখেও এক কথা। কে করলো ষড়যন্ত্র বলে দিন না। রাজনীতি সরগরম, বিজেপি আক্রমণ করছে তৃণমূলও। মঙ্গলবারের পর আজ বৃহস্পতিবার দুর্নীতির তথ্য তালাশে ফের পণ্ডিতিয়া রোডের অভিজাত আবাসনে ইডি। পার্থ অর্পিতা নয়, ঝুনঝুনওয়ালার নামে ফ্ল্যাট। মঙ্গলবার ফ্ল্যাট সিল করে গিয়েছিল ইডি, আর রবীন্দ্র সরোবর থানার পুলিশকে ডেকেই ভিতরে ঢোকার চেষ্টা করলেন তদন্তকারীরা, কিন্তু দরজাই তো বন্ধ। অগত্যা এলো চাবিওয়ালা। চায়না থেকে এই দরজাগুলো এসেছিল, হ্যাঁ 2010 সালে লাগানো হয়েছে। কি কোথা থেকে এসছে? এই চায়না দরজা আছে, এখানে খেলে নয়। মানে ওখান থেকে দরজা এসছে? হ্যাঁ, এখানে স্টিলের? স্টিলের পাল্লা আছে আর ভিতরে লাল পাল্লা আছে। আচ্ছা, তারপরে কি করলে তোমরা? ও লক ভেঙে খুলে দেওয়া হয়েছে। থানা তল্লাশিতে মিলল নথি। হাসপাতালে আসতে যেতে রোজই ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করছেন অর্পিতা পার্থরা। বুধবার বললেন অর্পিতা, আর গত রবিবার পার্থ। সময় আসলেই বুঝবেন। ষড়যন্ত্র। একদা দলের হেভিওয়েটকে আক্রমণ শানালেন বর্ষিয়ান বিধায়ক তাপস রায়। ওই ষড়যন্ত্র না বলেও কি ষড়যন্ত্র সেটা আদালতে জানাক বা ইনভেস্টিগেশনদের। আসলে ও না সারা জীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো, তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে ওর বোধহয় প্রত্যক্ষ কোনো সম্পর্ক রয়েছে। আচ্ছা, আজ কেন আক্রমণ করলেন তাপসবাবু? রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাজনীতিতে তাপস রায় পার্থবাবুর থেকে সিনিয়র, অথচ তৃণমূলে অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল বলছে আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ হয়ে ফিরতে হবে পার্থকে। তাপসবাবু এতদিন সেই কথাই বলছিলেন, তাহলে হঠাৎ আজ কেন আক্রমণাত্মক তাপস রায়? বিশ্বাস হচ্ছে 5 বারের বিধায়ক, অথচ দলে পার্থর মতো তাপস রায় অতটা গুরুত্ব পাননি কখনো। উল্টে পার্থর ডেপুটি হয়ে কয়েকদিন পরিষদীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। গতকাল মন্ত্রিসভায় রদবদল হয়েছে, সেখানে শিকে ছেড়েনি। সেজন্যই কি পার্থ প্রশ্নে মেজাজ আর নিয়ন্ত্রণে রাখতে পারলেন না বরাহনগরের বিধায়ক? এ কি শুধুই হতাশা? হতাশা তো ওদিকেও হওয়া স্বাভাবিক যদি হয়ে থাকে, যার দুটো দফতর পরিবহন আবাসন হাতছাড়া হয়ে গেল। ভার লাঘব হলো নাকি ডানা ছাঁটা হলো? আজ উত্তর দিলেন ফিরহাদ হাকিম নিজে। পোড় খাওয়া রাজনীতিক তো, 2 দফতর খুইয়েও ঠোঁটের কোণে হাসিটা ঝুলিয়ে রাখতে জানেন ফিরহাদ। আচ্ছা, তিনি এখনো মেয়র, আবার পুরো নগরোন্নয়ন মন্ত্রীও। তাহলে অযথা বিতর্ক কেন? আবার দলে এক পদ এক ব্যক্তি চালু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অথচ সেই নীতিই থমকে দাঁড়াচ্ছিল মমতা আর আস্থাভাজন ফিরহাদের সামনে। তারই প্রতিফলন কি নতুন ক্যাবিনেটে? রাজনীতির লাট্টু ঘুরছে, লেত্তিটা কার হাতে? উত্তর খুঁজবেন না, রাজনীতি মানে হেয়ালিও। ये काम होते रहेगा, हम रहे ना रहे ये काम होते रहेगा, ये काम होते रहेगा, हम रहे ना रहे ये काम होते रहेगा। গতকাল তখনও পরিবহন মন্ত্রী সদ্য টাটার সঙ্গে শহরে 1180টি ই বাস চালানোর চুক্তি সই করেছেন। সেখানেই ফুটে উঠল আবেগ। দ্য শো মাস্ট গো অন। আভাস কি পেয়েছিলেন? আরবান ডেভেলপমেন্টটা আমার প্যাশন, হ্যাঁ, আর মিউনিসিপ্যালিটির কাজ আমি ছোটবেলা থেকে তো এই কাজটাই করে এসেছি কাউন্সিলরে, এটা আমার প্যাশন। পরিবহন থেকে চেয়েছিলেন, হ্যাঁ, আমি মমতাদিকে ধন্যবাদ জানাই। আমার জন্য খুব বড্ড প্রেশার হয়ে যাচ্ছে। তৃণমূলে এখন পরিবর্তনের হাওয়া। দল ও সরকার খোলনলচে বদলে আমূল পরিবর্তন। নতুন তৃণমূলের স্বপ্ন দেখাচ্ছেন অভিষেক, তিনিই তো সেকেন্ড ইন কমান্ড। পরিবর্তনের ঝড়ের ঝাপটাটাই কি খেতে হলো ফিরহাদকে? এতে তো মজাই দেখছেন সুকান্ত বাবুরা। বিষয়ে তৃণমূল কংগ্রেসই ভালো বলতে পারবে, কিন্তু আমাদের যেটা আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারছি যে দুটো বাড়ির মধ্যে, কালীঘাটেরই দুটো বাড়ির মধ্যে জমজমাট লড়াই চলছে, আর এই লড়াইয়ে আমরা এনজয় করছি। রাজনীতির সাপ সিঁড়ির অঙ্ক লুডোয় যেমন হয় আর কি। সাপের মুখে পড়ে একজন নিচে নামে তো আর একজন মইবে তরতরিয়ে ওপরে। কারো ভার কমে
কারো ওজন বাড়ে, কার আবার প্রমোশন হলো বুঝলেন না। বিদ্যুৎ, ক্রীড়া, যুবকল্যাণ তো ছিলই, এবার ফিরহাদের আবাসন গেল অরূপ বিশ্বাসের হাতে। মানে চেতলা ব্রিজের এপারে দীর্ঘশ্বাস আর ওপারে কি আবার সুরুচি সংঘের পাড়ায় তো পৌষ মাস, কি বলেন? দিল্লির যে পরিবেশ সেটাও কিন্তু ভীষণ ভীষণ উত্তপ্ত। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া এবং রাহুল গান্ধীকে দফায় দফায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। গতকাল ইয়াং ইন্ডিয়ান লিমিটেডের অফিস সিল করে দেওয়া হয়। প্রচুর পুলিশ ঘিরে রাখে সোনিয়া এবং রাহুলের বাড়ি, কংগ্রেসের দফতর। আর আজ তা নিয়ে তুমুল উত্তেজনা সংসদের ভেতরে, সংসদের বাইরে। इंटिमिडेट नहीं होंगे, हम नरेंद्र मोदी से नहीं डरते हैं, समझ गए बात? कर लें जो करना है, कुछ फर्क नहीं पड़ेगा। লোকসভার অধিবেশন শুরুর আধ ঘন্টার মধ্যে প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে আসেন অধীর চৌধুরী। দেখা দেখি অন্য কংগ্রেস সাংসদরাও, সঙ্গী ডিএমকে, এনসিপি এবং সিপিআইএম। সিল করে রাখা হেরাল্ড হাউস খুলে তল্লাশি চালাতে 12:30 নাগাদ যেতে হবে ইয়াং ইন্ডিয়ান লিমিটেডের প্রতিনিধি মল্লিকার্জুন খার্গেকে। রাজ্যসভায় খার্গের প্রশ্ন, অধিবেশনের মাঝেই ডাকাটা ঠিক হলো? পাল্টা পীয়ূষ গোয়েল বলেন, সরকার এজেন্সি কাজে নাক গলায় না, এটা কংগ্রেস জমানায় হতো। मोदी से तो मैं मतलब बिल्कुल नहीं डरता हूँ। जो कि घंटे बाद में बैरिकेडिंग हुई है उसको कैसे देखते हैं? और लगाएं और बैरिकेडिंग करें। और सर आपको जिस तरह से कल एआईसीसी मुख्यालय को भी बैरिकेड किया गया, बैरिकेड करो, सच्चाई को बैरिकेड नहीं करा जा सकता। ये पार्ट टाइम पॉलिटिशियन है, इधर इधर घूमते घूमते कुछ बात करते रहता है। आई डोंट नीड टू रिएक्ट ऑन दैट। राहुल गांधी जी, इफ यू हैड नथिंग टू हाइड, अगर इतने पाक साफ थे तो 2010 में कि आपने अपने इनकम टैक्स में सच्चाई नहीं लिखी डिस्क्लोजर में, और तो और अपने इलेक्शन के एफिडेविट तक में आपने ये खुलासा नहीं किया कि आप यंग इंडिया के डायरेक्टर हैं और स्टेक होल्डर हैं। কেন্দ্রীয় এজেন্সিতে পশ্চিমবঙ্গের নাকাল শাসক তৃণমূল, দিল্লিতে বিরোধী কংগ্রেস, নাকাল গান্ধী পরিবার। সত্যি দুর্নীতি ঠেকাতে নাকি রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে? ন্যাশনাল হেরাল্ড মামলা তো 10 বছর ধরে চলছে। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, ঢেকির স্বভাবই তো তাই। আর রাজনীতির সে তো ঝোলেও আছে, অম্বলেও আছে। তাহলে কোন দাবিতে কিশোর কুমারের জন্মদিন ছাড় পাবে? হলো তাই, টালিগঞ্জে অমর শিল্পীর জন্মদিন পালন, আর সেই কিশোর স্মরণেও আমরা ওরা চলল। আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়, কিন্তু কিশোর কুমারের জন্মদিন পালনেও এসব দেখতে হবে এমন আভাস আগে ছিল কি? তৃণমূল কিংবদন্তিকে স্মরণ করল টালিগঞ্জ মোড়ে মঞ্চ বেঁধে, আর বিজেপি রুদ্রনীলরা স্মরণ করলেন মেট্রো স্টেশনে নম নম করে। সোশ্যাল মিডিয়ায় সরব রুদ্রনীল আজও গলা চড়ালেন, বললেন রাজনীতি করছে শাসক দল। কিশোর কারোর একা নয়, কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয় যে মূর্তি আগলে দিয়ে মাল্যদান করতে দেব না, চালাকি করে পুলিশকে দিয়ে পারমিশন দেওয়ানো ঝুলিয়ে দেব, এই বদমাইশিগুলো এবার নিকে সবার সময় চলে এসছে। বিজেপির অভিযোগ, কি বললেন রাজ্যের মন্ত্রী? কিশোর কুমার সবার, কিশোর কুমার ভারতবর্ষের, কিশোর কুমার সারা বিশ্বের, তার কণ্ঠস্বর সারা বিশ্বেই ধ্বনিত হচ্ছে। যে কেউ আসতে পারেন, যে কেউ মালা দিতে পারেন, না এসে যদি কেউ বলেন আমি আসিনি, তার দায় এবং দায়িত্ব আমরা নিতে পারি। রুদ্রনীলরা যখন প্রতিবাদের সোচ্চার, তখন একটু দূরে মঞ্চে গানে গানে কিশোর স্মরণ করছেন সোহম, সৈকত মিত্ররা। শাসকের মঞ্চে সেলিব্রিটিদের পাল্লা ভারী, সেটাই স্বাভাবিক। কিন্তু বিজেপিতেও তো এক ঝাঁক তারকারা যোগ দিয়েছিলেন, তারা কোথায় গেলেন? আজ তো শুধু রুদ্রনীলকেই দেখা গেল। পদ্মের সংস্কৃতি সেল শুধু রুদ্রনীলেই আটকে কেন? বঙ্গ বিজেপিতে কি সেলিব্রিটি কম পড়িয়েছে? হাওয়াটা গরম ছিলই। মার্কিন সেনেটর স্পিকার ন্যান্সি পেলোসির সফরে হাওয়া গরম যথেষ্ট হয়েছিল। পেলোসি থাকার সময় তাইওয়ানের আকাশে দেখা যায় চীনা যুদ্ধ বিমান, কিন্তু আচমকা টুইস্ট, চীনের ছোড়া মিসাইল গিয়ে পড়ল জাপানে, মানে জাপানের জল সীমায়। সমুদ্র সৈকত থেকে 200 নটিক্যাল মাইল এলাকা পর্যন্ত জাপানের বিশেষ আর্থিক জোন, আর সেখানেই মিসাইল পড়েছে বলে দাবি করছে জাপান। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নোবুও কিশির দাবি, বিশেষ আর্থিক জোনে গিয়ে পড়েছে চীনের ছোড়া 5টি ব্যালিস্টিক মিসাইল। তাইওয়ানের কাছাকাছি থাকা জাপানের দক্ষিণ প্রান্তের দ্বীপ ওকিনাওয়ায় এই ঘটনা। জাপানের দাবি, চীনের ছোড়া 9টি মিসাইলের মধ্যে 5টি পড়েছে জাপানে।
তাইওয়ানের বিরুদ্ধে ইতিমধ্যেই জল ও আকাশপথে সর্বোচ্চ সামরিক মহড়া শুরু করে দিয়েছে চীন। তাইওয়ান দ্বীপের আশপাশে জলসীমা এবং আকাশসীমায় গুলি চালালো চীনের পিপলস লিবারেশন আর্মি। বৃহস্পতিবার তাইওয়ান প্রণালীতে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে চীন। সেই মিসাইলের 5টি জাপানে পড়েছে বলে অনুমান। ভুল করে না ইচ্ছাকৃত, উত্তরের ওপর নির্ভর করছে ভবিষ্যৎ দুনিয়ার পরিস্থিতি। তবে কি আরো একটা যুদ্ধের আশঙ্কা? আর এই প্রশ্ন নিয়ে শেষ করবো আজকে টোটকাটা। আগামীকাল আবার ফিরে আসবো ঠিক রাত 8টায়। সঙ্গে থাকুন TV9 বাংলা।